কেউ কিছু দেয়নি? বিসমিল্লাহ। হয় না কেন? এই ট্যাপ খুলে না কেন? ভাই হ্যাঁ হ্যাঁ একটু বামে আমাকে। বেশি নিচু হয়ে গেছে না? ঠিক আছে। যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যুতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ, বিচার চাইলেন মির্জা ফখরুল। সেনা সদরের তদন্ত কমিটি। জাতীয় নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে ভবিষ্যৎ, বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলা হ্যাঁ যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার মৃত্যুতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ, বিচার চাইলেন মির্জা ফখরুল। সেনা সদরের তদন্ত কমিটি। জাতীয় নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে ভবিষ্যৎ, বললেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ প্রজন্ম। চতুর্থ দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 53 জন। 17 আবেদন বাতিল। সিইসির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক। শীর্ষ 24 ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শেখ হাসিনাকে মদদ দেওয়ার অভিযোগ। এবং ইরানে বিক্ষোভের মধ্যে পাল্টা শক্তি প্রদর্শন সরকারপন্থীদের। দমন পীড়নে নিহত কমপক্ষে 2000। বিশ্বজুড়ে সমালোচনা ঝড়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সুপার বুট সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর প্রতিবাদে উত্তাল চুয়াডাঙ্গা। মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। এ ঘটনায় গভীর শোক জানিয়ে সুষ্ঠু তদন্ত চেয়েছেন বিএনপি মহাসচিব। বলেন, দেশের জন্য এমন ঘটনা শুভ নয়। এদিকে আইএসপিআর জানিয়েছে, ডাবলুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেয় সবাইকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। খায়রুজ্জামান সেতু তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। সোমবার রাত 10:30টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায় চুয়াডাঙ্গার জীবননগরে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে। পরে রাত 1টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গভীর রাতেই রাস্তায় নেমে আসে নেতাকর্মীরা। তারা হাসপাতালের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। যারা আইন হাতে তুলে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হবে। একই ভুল আমরা কেউ করব না। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে এরকম একটি ঘটনাতে একজন নেতার মৃত্যু হয়েছে। আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। ওনার মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয় তাহলে কঠোর এবং কঠিন বিচার হবে। তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ রেহাই পাবে না। যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর ঘটনাকে অমানবিক ও পৈশাচিক উল্লেখ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এমন ঘটনা দেশের জন্য শুভ নয়।
পৈশাচিক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। এদিকে এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ডাবলুকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে তিনি অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে তার মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সবাইকে প্রত্যাহারের কথা জানিয়েছে আইএসপিআর। উচ্চপদস্থ তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় বিবৃতিতে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের কল্পনায় যে বাংলাদেশ রয়েছে তা আমাদের গড়তে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচনে গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে ভবিষ্যতের সংবিধান কেমন হবে, নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ। সাইফুল রিপনের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, আঞ্চলিক সহযোগিতায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত সার্ক ভুলে যাওয়া নিজেদের জন্য লজ্জার। SARC is a word is forgotten. That's a shame on us. This was supposed to be the idea of SARC, that we get together and make exchanges and learn from each other. For some very difficult to understand reason, we have to stop that. প্রচলিত শিক্ষা ব্যবস্থা দাস তৈরি করছে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, শিক্ষা ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে হবে, চাকরি না খুঁজে উদ্যোগী হতে হবে। Creativity is essence of human being. Job is the negation of it. It takes away your creativity. You take orders. That's slavery. নতুন বাংলাদেশ গড়তে তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, গণভোটের মাধ্যমে আগামীর সংবিধান নির্ধারিত হবে। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. পুরনো পদ্ধতিতেই সব করতে দেয়া আত্মবিধ্বংসী পদ্ধতি বলেও এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। I hope this will be taken up seriously in this gathering, in this discussion where we are, what is being missed, how we can run and be in the front rather than falling behind. সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। Pause for a while. এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। চতুর্থ দিনের শুনানিতে 70টি আপিল শুনানি শেষে 53টি মঞ্জুর এবং 17টি বাতিল করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে 4 দিনে 204 জন প্রার্থিতা ফিরে পেলেন। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে বেশ কয়েকজনের প্রার্থিতা নাকচ করেছে ইসি। বিষয়টি বিবেচনার দাবিতে সিইসির সঙ্গে দেখা করেছে বিএনপির প্রতিনিধি দল। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি করে নির্বাচন কমিশন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। শুনানির পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করেন প্রার্থীরা। আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসলে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে এবং সামগ্রিকভাবে লেভেল প্লেইং ফিল্ডের জন্য তারা যেন কাজ করেন, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচনের পরিবেশ যথাযথভাবে বজায় রাখার জন্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রতি আমার এবং আমার দলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে। ঋণখেলাপি হওয়ায় যশোর 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুব সহ বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ইসি। উদ্দেশ্যমূলক কারণে
আমাদের এই প্রার্থীটা বাতিল করা হয়েছে, বৈধ ঘোষণা করা হয়নি। আমার 61 বছর বয়সে আমি মনে হয় আর কোনোদিন নির্বাচন করতে পারবো না, কিন্তু দুর্ভাগ্য আমার এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না। এদিকে দুপুরে জাতীয় পার্টি ও 14 দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় জুলাই ঐক্য। কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। তবে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা তা একান্তই দলীয় সিদ্ধান্ত, অন্য কেউ তা চাপিয়ে দিতে পারে না বলে মন্তব্য করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টি ভোটে যাবে কি যাবে না এটা জাতীয় পার্টির নিজস্ব দলীয় সিদ্ধান্ত, অন্য কোনো মহল এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। নির্বাচনের বিভিন্ন বিষয়ে বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় দ্বৈত নাগরিকদের প্রার্থিতার বিষয়টি বিবেচনার দাবি জানান তারা। দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। গণভোটের প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিজেই প্রচার শুরু করায় অন্যরা চালালে দোষ হওয়া উচিত নয়। এখানে গণভোটের ব্যাপারে তো সরকারের তরফ থেকেও প্রচারণা চলছে, সেটা যদি অন্যায় না হয় অন্য কারো বললে অন্যায় হবে কেন? ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। রিকশা, ভ্যান, অটো চালক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তারেক রহমান রিকশা, ভ্যান, অটো চালক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর সভায় রিকশা, ভ্যান, অটো চালক নেতাদের পক্ষ থেকে কয়েকজন বক্তব্য রাখেন এবং তাদের দাবি, আশা, প্রত্যাশার কথা তুলে ধরেন। শেষে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। প্রার্থীদের হলফনামায় অসঙ্গতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংরক্ষণ করছে দুদক। পাশাপাশি দুদকের চলমান অনুসন্ধান ও মামলা তদন্ত কার্যক্রম গতিশীল করতে 15টি বিশেষ টিম গঠন করেছে সংস্থাটি। মঙ্গলবার দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। গঠিত প্রতিটি টিমে একজন উপপরিচালককে প্রদান করা হয়েছে। গঠিত এই বিশেষ কমিটি সংস্থাটিতে যেসব অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে তা দ্রুত সাফল্যের পথ দেখতে পাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বিবেচনার জন্য মূলত যে অনুসন্ধান কার্যক্রমগুলো চলছে, এই অনুসন্ধান কার্যক্রমের যে গতিশীলতা আনানোর জন্য এবং গুরুত্বপূর্ণ যেসব নথিগুলো অনুসন্ধান দ্রুত করার জন্য মূলত এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দেশের শীর্ষ 24 ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, ব্যবসায়ীরা ছাত্রদের আন্দোলন দমনে মদদ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এজন্য তাদের বিচার দাবি করেছে সংগঠনটি। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 2024-এর জুলাই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে নিহত হয়েছেন আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধ সহ অনেকেই। আহত হন কয়েক হাজার মানুষ। প্রতিবাদে রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতাও। এই আন্দোলন দমনে কারফিউ জারি করে সরকার। ঠিক সে সময় 22 জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডাকেন। যোগ দেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের কর্ণধাররা। এ সময় দেয়া বক্তব্যে সরকার টিকিয়ে রাখতে পাশে থাকার সমর্থন জানান তারা। এটা সরকার পতন করার একটা আন্দোলন ছিল। আমরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে ছিলাম, আপনার সরকারের সাথে ছিল, এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে। অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি, জামাত, আমি বলবো আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে। তারপরে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। সেদিনের বিষয়টি সামনে এনে মঙ্গলবার গণভবনে ওই দিনের বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বলা হয়, ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের আন্দোলন দমন ও গণহত্যায় দিয়েছেন সমর্থন। এ অভিযোগে সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, একে আজাদ, হাতেম আলী, মোহাম্মদ সানি এবং নাসা গ্রুপের নজরুল ইসলাম চৌধুরী সহ 25 ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও 200-র অধিক রয়েছে। শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, তার পূর্ববর্তী সময়ে 17 বছর আওয়ামী যে ফ্যাসিবাদী রেজিম, সেটি টিকিয়ে রাখার অন্যতম স্তম্ভ ছিল
আওয়ামী ব্যবসায়ীরূপী ফ্যাসিবাদের এই দোসরেরা। এই অভিযোগ আমলে নিয়ে তদন্ত সংস্থার কাছে পাঠানোর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশে চলমান এলপিজি সংকটের দ্রুত সমাধান চান ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগ এলপিজি অটো গ্যাস স্টেশন অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ভুক্তভোগীরা জানান, এলপিজির তীব্র সংকটের ফলে দেশের প্রায় সব অটো গ্যাস স্টেশন কার্যত বন্ধ হয়ে গেছে। এর ফলে স্টেশন মালিক ও এলপিজি চালিত গাড়ির মালিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা স্টেশনে ঘুরেও গ্যাস পাচ্ছেন না, ফলে বিঘ্ন হচ্ছে যাত্রী সেবা। সংবাদ সম্মেলনে তারা 4 দফা দাবি জানান। দাবি না মানলে তারা আন্দোলনের হুঁশিয়ারিও দেন। জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও ট্রেড ইউনিয়নের নামে হয়রানির কারণে দেশের রেস্তোরাঁ খাত গভীর সংকটের মুখে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিস না থাকায় এই খাত গভীর সংকটে পড়েছে। যখন এই সরকার পতন হয়, এই 1.5 বছরে একদিনও আমাদের সাথে কেউ বসে নাই। এরপরে বিভিন্ন কারণে ঠুনকো অজুহাতে আমাদের উপরে খড়গ নেমে আসে, অভিযানের পর অভিযান, অভিযানের পর অভিযান। তো সেই ব্যাপারে আমরা বলেছি যে ওয়ান স্টপ সার্ভিস যদি না দেওয়া হয়, আমাদের এই ব্যবসা আসলে আমাদেরকে টেনে ধরে রাখা। মূলধন ঘাটতি থেকে বেরিয়ে এলো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। তবে আগামী 3 বছরের মধ্যে খেলাপি ঋণ এক অঙ্কের ঘরে নিয়ে আসতে চায় বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সোনালী ব্যাংক 2025 সালে পরিচালন মুনাফা 8,017 কোটি টাকা। এ সময় তিনি বলেন, ব্যাংকের বর্তমান আমানত দাঁড়িয়েছে 1,79,879 কোটি টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ হয়েছে 1,04,723 কোটি টাকা। মূলধন ঘাটতির যে একটা বিষয় ছিল দীর্ঘদিন যাবৎ সরকারি ব্যাংকগুলোতে, সেটা কিন্তু সোনালী ব্যাংক কিন্তু এই বছর থেকে আর কোনো মূলধন ঘাটতি কিন্তু সোনালী ব্যাংকের থাকবে না। এই বছর সামনের এই যে 26 সালে আমরা আশা করি সেটা হয়তো 11-12-তে নিয়ে আসবো আমরা, এরকম আমাদের টার্গেট আছে। আগামী এই 26 এবং 27-এর মধ্যে আমরা সেটা অবশ্যই সিঙ্গেল ডিজিটের মধ্যে নিয়ে আসবো। সেটা আমাদের 3 বছরের একটা লক্ষ্যমাত্রা আমাদের আছে। নির্বাচনকে সামনে রেখে এখনও ষড়যন্ত্র শেষ হয়নি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরে TMSS মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আরও বলেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, সেটিও একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে। জনগণকে পাশে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনি জানতে পেরেছেন যে প্রবাসীদের জন্য যে ভোট, সেই ভোটের যে পোস্টাল ব্যালট পেপারের মধ্যে কিন্তু তারা অনেক একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা প্রথম সূক্ষ্ম একটি ধাপ কিন্তু তারা ওখানে প্রয়োগ করে ফেলেছে। এটাও একটা ষড়যন্ত্রের অংশ। ধানের শীষের মার্কেটে এমন একটি জায়গায় তারা করেছে, দিয়ে রেখেছে, সেটাকে সাধারণ ভোটারদের খুঁজে পেতে অনেক টাইম লাগবে। যারা গণভোটের না ভোটের ক্যাম্পেইন করবে তাদের বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছে ডাকসুর ভিপি সাদিক কায়েম। শাকসু সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, জাতীয় নির্বাচনে 3 সপ্তাহ আগে নিরাপত্তার অজুহাতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনকে অভিহিত করা হয়েছে। কমিশন নির্বাচন করার ব্যাপারে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচন হবে আগামী মাসের
12 ফেব্রুয়ারি, আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে 20 জানুয়ারি। 3 সপ্তাহ বাকি আছে। এই 3 সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া, এটা কোনো ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। দেখছেন সংবাদ রাত। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো।